স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। এবারে জানাবো খবরে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। বুধবার রাত ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে চিকিৎসার জন্য যেতে দেয়া হয়েছে। তিনি হত্যা মামলার আসামি কিনা তা ইমিগ্রেশন কর্তৃপক্ষের জানা নেই বলে জানানো হয়। গত ১৪ই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরেরও নাম রয়েছে। জুলাই গণহত্যার বিচার না হলে ফ্যাসিবাদ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াত ইসলামী বিগত দিনে যেভাবে অত্যাচারের শিকার হয়েছে সেভাবে আর কোনো দল হয়নি। ভোরের রাজধানীর আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, জুলাই আন্দোলনের সময় সব অপকর্মের ন্যায় বিচার না পেলে ফ্যাসিবাদী শাসন আমলের জুলুমের অবসান হবে না। জুলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়াই বাস্তব প্রতীক ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে এখনও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমাদের উপরে হাজার জাতের জুলুম করা হয়েছে, যেটা অন্য কোনো দলের উপরে না। সবার লোক মারা গেছে, কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয়, তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। বিশ্ববিখ্যাত বন্দর অপারেটর প্রতিষ্ঠানকে আনা হচ্ছে বাংলাদেশে। তাদের বিনিয়োগে বদলে যাবে দেশের অর্থনীতির চিত্র, এমন দাবি করছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে চট্টগ্রামের লালদিয়া চর এবং বে টার্মিনাল প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। জানান, লালদিয়া চরে কাজ করবে বিশ্ববিখ্যাত বন্দর অপারেটর নেদারল্যান্ডসের এপিএম টার্মিনাল। তিনি জানান, প্রতি বছর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসে ৬ থেকে ৭০০ মিলিয়ন ডলার। সেখানে এপিএম একাই বিনিয়োগ করবে ৮০০ মিলিয়ন ডলার। বিদেশি বিনিয়োগ দেশে কর্মসংস্থানের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিডার চেয়ারম্যান। এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে। একটা প্রজেক্টে যদি আমাদের $800 মিলিয়ন এফডিআই আসে এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থেকে, সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইটস ভেরি ভেরি ক্রুশাল। যে এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ওভারঅল এফডিআই নাম্বারটা, সেই নাম্বারটাতে একটা সিগনিফিক্যান্ট স্পাইক হবে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির পাশাপাশি মৎস্য খাতে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। রাজধানীতে ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলনে কক্ষে ইনোভেশন শোকেসিং এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভবিষ্যৎ প্রজন্মকে এক্ষেত্রে সচেতন করা গেলে টেকসই প্রবৃদ্ধি সম্ভব বলেও মনে করেন উপদেষ্টা। এবারে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে অংশ নেয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মোট ৩০টি সংস্থা এবং দপ্তর। ভবিষ্যৎ প্রজন্মকে মৎস্য প্রাণী সম্পদে রক্ষা করার জন্য, আগ্রহী করে তোলার জন্য যদি করতে পারি, তাহলে আমাদের ইনোভেশন শোকেসিং বা আমরা যাই করি সবগুলো কিন্তু সফল হবে, আমাদের কাজ সফল হবে। জামাত নেতা আজহারের রায় নিয়ে আমরা একটু জানবো। সেখানে একটি ব্রিফ চলছে, যেখানে আছেন আমাদের সহকর্মী। আমরা সরাসরি সেই ব্রিফিংটা দেখে নিব। এবং এইভাবে বিচার বিভাগীয় কলঙ্কের মাধ্যমে কোনো একটা রাজনৈতিক দলকে অন্যায়, অত্যাচার এবং নিপীড়নের শিকার করা যায়, বাংলাদেশ জামায়াত ইসলামী এই দেশে তার একটা ক্লাসিক এক্সাম্পল। কিন্তু যারা এই নির্যাতন নিপীড়ন করেছেন, হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন,
এনফোর্স ডিজেপিআর করেছেন, আয়নাগর বানিয়েছেন, শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয় নাই। এখান থেকে সকলেরই শিক্ষা নেওয়ার বিষয় আছে। সকলকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে নির্যাতনের রাস্তা, নিপীড়নের রাস্তা শেষ পর্যন্ত ভালো ফল বয়ে আনে না। এবং আমরা এটাও আদালতকে বলেছি যে জনাব এটিএম আজিজুল ইসলাম সাহেবকে, তার বয়স ছিল তখন 18 বছর। 18 বছর একজন বয়সের ইন্টারমিডিয়েটের ছাত্রকে তারা কমান্ডার বানিয়ে সাজা দিয়েছেন, যেখানে ট্রাইব্যুনাল তাকে কমান্ডার হিসেবে উল্লেখ করেন নাই, কিন্তু আপিলের ডিভিশন নিজ উদ্যোগে তাকে কমান্ডার হিসেবে আন্ডার সেকশন 4 সাবসেকশন 2-তে সাজা দিয়েছেন। এবং আরও ইন্টারেস্টিং বিষয়, আইনে যে ক্রস এক্সামিনেশন করার সুযোগ ছিল, সেই সুযোগটি আমাদের আপিল বিভাগ চিরতর বন্ধ করে দিয়েছিলেন। আমরা কন্ট্রাডিকশন নিতে পারতাম না। আজকে আমরা এটাও দেখিয়েছি, গতকাল পরশু দিনে দেখিয়েছিলাম 6 কিলোমিটার দূর থেকে দেখছে, 3.5 কিলোমিটার দূর থেকে দেখছে, একজনের ডান হাতে আরেকজনের ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে, বাম গালে থাপ্পড় মেরে দেওয়ার কথা সেটি ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে। এই সমস্ত ইনক্রেডিবল এভিডেন্স, অবিশ্বাস্য এভিডেন্স, অযৌক্তিক সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এই ক্ষেত্রে যিনি মাইনরিটি জাজ ছিলেন ম্যাডাম জাস্টিস জিনাতারা, তিনি কমপ্লিটলি এই সমস্ত অন্যায় অবিচারের বিচারিক প্রতিবাদ করেছিলেন, কিন্তু সেই বিচারিক প্রতিবাদ তখন কেউ শোনার ছিল না। আমরা এটাও বলেছি জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এটি আল্লাহর পরিকল্পনা, এই আল্লাহর পরিকল্পনার ভিত্তিতে তিনি বেঁচে আছেন। এই জন্য আজকে আমরা আদালতের সামনে আল্লাহর পরিকল্পনার ভিত্তিতে আমাদের যুক্তি উপস্থাপন করার সুযোগ পেয়েছি। তারা যদি সুযোগ পেত, তারা যদি মনে করত এবং একটু খেয়াল করত, তারা চাইলে এটিএম আজহারুল ইসলাম সাহেবকেও ফাঁসি কাস্টে ঝুলাতে পারত, কিন্তু আল্লাহর পরিকল্পনার উপরে তারা হাত দিতে পারে নাই। এই কারণেই আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী 27 তারিখ যে রায় হবে, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে। আমরা এটাও আশা করি আগামী 27 তারিখে যা রায় হবে, এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও দূর হবে। পাল্টাপাল্টি হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা এখন থামবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া উপমহাদেশের চিরবৈরী দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবও দেন তিনি। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে, তাই তিনি আশা করেন এখন তারা থামবে। ভারত পাকিস্তানের বুধবারের সংঘাতকে ভয়ানক আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট এ সংকটের মিটমাট দেখতে চান বলেও আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, দুই পক্ষের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে তার। উত্তেজনা নিরসনে কিছু করার থাকলে তিনি তা করবেন বলেও জানান। দর্শক, সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।